থাকা লাগে। এই ছাত্ররা আন্দোলন করছে ঠিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল। এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এটা আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম, যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে, তো তারা আবার রাজনীতি খুব তারা মানে অনেকে ভাবছে অনিলেভেনের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয়, আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে, আলাপ আলোচনা চলছে। সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাছে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না। বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে। সেখানে আমরা যেটা বলেছিলাম, আমরা উপদেষ্টা মহোদয়কে, আমরা উপদেষ্টাকে বলেছি, আজকে প্রেসের মাধ্যমে জানি, আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, এই সরকারকে যদি ফাংশন করাতে হয়, এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, বুই ফর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয়, যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে, এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে আরো 10 জন নিয়ে, এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্টেবল হয়, তাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সংশয় তৈরি হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য ভালো না। এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে, ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না। তো যদি দেখেন যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না, তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন। তো ইলেকশন যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তো দেখেছি 90-এ 3টা রাজনৈতিক জোট, বিএনপির নেতৃত্বে ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, বামদের নেতৃত্বে ছিল, তারা 3 জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যে বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো কবিতার মতো কেউ কথা রাখে নাই। যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এর সাথে পতন হয়েছিল, সেই ডাকসু আওয়ামী লীগও জানি, বিএনপিও জানি, গত কয়েক বছর 28 বছর পরে একবার আমরা বিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে যাচ্ছে, যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংগ্রাম শুরু করতে যাচ্ছে, এটা অত্যন্ত সময়োপযোগী কাজ। আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা, সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে, সিভিল সোসাইটি কিংবা ইহসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক, তরুণ বুদ্ধিজীবী, তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার। তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে, আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের চিন্তা ভাবনা তারা সরকারের কাছেও পৌঁছাতে পারবে। সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের প্রস্তাবনা চেয়েছে। আমরা কিন্তু 42টা রাজনৈতিক দল, বিএনপি সহ, আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা দিয়েছি। এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না। আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু আমরা ওই 31 দফায় আমরা দিয়েছি। এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে 21 সালে, আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রে আমরা কর্মসূচিতে বলে দিচ্ছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি। তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা কর্মসূচিটা দিয়েছি। এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ট, যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা, গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক হোল্ডার এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে, তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে। পাঠ্যপুস্তক, নতুন পাঠ্যক্রম সাজাতে হবে, কারণ এরা তো চেতনার ট্যাম্পলেট গিলাইছে পাঠ্যপুস্তক। আজকে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে, একটা নির্মম ইতিহাস রচনা করতে হবে, সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে। একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী, কিছুদিন আগে ডয়েচে ওয়েলে একটি রিপোর্ট হয়েছিল যে আমরা প্রায় 4,73,20,000 কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই। সংখ্যাটা 4,73,00,000। এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে,
একটা প্রবাদ আছে যে আপনার আপনার আইডল ব্রেন ইজ ইভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি, এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে, তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে। কারণ আমরা একেবারে যদি রাতারাতি ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি, আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেস্ট হয়ে গেছি, আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি, এটি কিন্তু না। দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারিনি। সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের যে ভালনারেবল ইকোনমি, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট। এট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে, ইকোনমি আছে এসএলএম, বসুন্ধরা, সামিট গ্রুপ, ওরিয়ন, এরকমের ধরেন 20 থেকে 25টা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে। তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে, এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ, ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায়, যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায়, ইকোনমি স্টেবল করা ডিফিকাল্ট হবে। সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, সরকারকে